চিরদিনই তুমি যে আমার পর্ব আগামী সময় রাত ৮:৩০। দৃশ্য ১। সতীনাথের ঘর বিক্রি হচ্ছে। সতীনাথ একটি পুরনো চেয়ারে বসে আছেন, অস্থির। ফ্ল্যাট দেখতে আসা লোকটি চলে গেছে। অপর্ণা ঘরে আসে, তার চোখে চিন্তা স্পষ্ট। অপর্ণা: বাবা, তুমি এত চিন্তিত কেন? লোকটা কে ছিল আর কি কথা বলছিল? আমি যাবার সময় শুনলাম কাগজপত্র আর বায়নার কথা। সতীনাথ: কই না তো। ও তো পাশের বাড়ির নতুন ভাড়াটে। জানছিল এই ঘরে জলের লাইন ঠিকমতো চলে কিনা। তুই ভেতরের দিকে যা মা। অপর্ণা কষ্টে গলা ধরে আসে: মিথ্যে বলো না বাবা, আমি সব জানি। কাকিমার কাছ থেকে শুনলাম তুমি নাকি এই এক ঘরের ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাইছ আমার বিয়ের জন্য। মাত্র ৮৪,০০০ টাকা তোমার কাছে কম মনে হচ্ছে? সতীনাথ গলা নরম হয়ে আসে: এই তোর মাথা গোজার ঠাঁই মা, আমার তো আর কিছু নেই। এটুকু বিক্রি করে যদি তোর বিয়েটা ধুমধাম করে দিতে পারি তবেই শান্তি। লোকে বলবে না টেইলার্সের মেয়ের বিয়ে হলো তো একটা ছাপোষা ভাবে? অপর্ণা চিৎকার করে: লোকে কি বললে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই ঘরটা তোমার জীবনের সম্বল। এই ঘর বেচে আমার বিয়ে চাই না বাবা। আমি কালই আর্যকে বলবো, সেই যেন সব ব্যবস্থা করে। সতীনাথ কঠোর হয়ে: না, আমি থাকতে আমার মেয়ের বিয়েতে জামাইয়ের ১ পয়সা খরচ হবে না। তুই আর্যকে কিচ্ছু বলবি না। এই সতীনাথ নিজের পায়ে দাঁড়িয়ে সব করবে, এটাই আমার জেদ। অপর্ণা কান্না চেপে ঘর থেকে বেরিয়ে যায়। সতীনাথ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। দৃশ্য ২। আর্যের অফিস কেবিন। আর্য ফোনে কথা বলছে, হাসি মুখে। কঙ্কনের প্রবেশ। আর্য: হ্যাঁ কঙ্কন, তুই কিন্তু পুরো অফিসের লোকজনকে সামলাবি, সবাইকে আসতে হবে। আমার বিয়েটা একটা উৎসব। ঠিক আছে, রাখছি। আর্য ফোন রেখে হাসে। কঙ্কন চিন্তিত মুখে বসে পড়ে। আর্য, তুই খুব খুশি আমি জানি, কিন্তু এত লোকজনকে জানানোর কি দরকার ছিল? মানে অফিসিয়াল ঘোষণা? আর্য অবাক হয়ে: কেন? অপর্ণা আমার স্ত্রী হতে চলেছে, আর এই অফিসের সবাই আমার পরিবার, তাদের জানাবো না? কঙ্কন: আমার ভয় লাগছে। তুই তোর অতীতটা পুরোপুরি ঢেকে রেখেছিস সেটা জানি, কিন্তু এই অফিসিয়াল ঘোষণার ফলে তোর পুরনো জীবনটা যদি আবার সামনে আসে, সেই যদি জানতে পারে? আর্য মুখ শক্ত হয়ে যায়: কে আসবে কঙ্কন? যাকে আমি দূরে সরিয়ে দিয়েছি সে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তুই চিন্তা করিস না, অপর্ণা সব জানে। তুই শুধু দেখিস তার যেন কোনো কষ্ট না হয়। কঙ্কন হতাশ হয়ে: আশা করি তাই হবে, তবুও তোর সাবধান থাকা দরকার, খুব সাবধানে থাকিস। কঙ্কন বেরিয়ে যায়। আর্য চিন্তিত মুখে টেবিলের দিকে তাকায়, যেন পুরনো কোনো স্মৃতি তাকে তাড়া করছে। দৃশ্য ৩। মন্দ্রিলা দেবীর ঘর। মানুষই বারবার মন্দ্রিলা দেবীর চারপাশে ঘুরছে, মিষ্টি কথা বলছে। মন্দ্রিলা দেবী মেজাজ দেখান: মা, কি যে বলো না মা, আমি তোমার ভালো বৌমা নই? কই, আমি তো রোজ তোমার জন্য কফি বানাই। বলো না মা, তোমার সেই মেয়েটির কথা, তার নাম কি ছিল? একটা ছবিও নেই তোমার কাছে? মন্দ্রিলা তীক্ষ্ণ দৃষ্টিতে: তুই কফি বানাস আমার কাছ থেকে কথা বের করার জন্য। আর শোন, তোকে আমি কেন বলবো আমার মেয়ের কথা? তোর মতো মেয়েরা শুধু সম্পত্তি দেখে। তুই তো আমার আর্যকে ভালোবাসিস না, ভালোবাসিস তার টাকাকে। মানসী: ছি ছি মা, কি বলছ? আর্য ঠাকুরপো আমার দেবরের মতো। মন্দ্রিলা অট্টহসি: দেবরের মতো? থাক, এই বালিতে আমি কাউকে বিশ্বাস করি না। তুই যা এখান থেকে, আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবি না। মানসী রাগে গজরাতে গজরাতে চলে যায়। মন্দ্রিলা দেবী জানালার দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বিলবিল করেন। মন্দ্রিলা সজ্ঞত: আমার মেয়ে, সে কোথায় আছে, কেমন আছে? আমি তাকে কিছুতেই এই বাড়ির অভিশাপের মধ্যে আসতে দেব না। না। দৃশ্য ৪। অপর্ণা এবং আর্যের মিলন। রাতের দৃশ্য। অপর্ণা তার বাড়ির ছাদ বা বারান্দায় একা দাঁড়িয়ে আছে, হতাশ। হঠাৎ আর্য সেখানে আসে। কি ব্যাপার, আমার হবু স্ত্রী এত মন খারাপ করে দাঁড়িয়ে কেন? অপর্ণা: কিছু না আর্য। আর্য কাছে এসে হাত ধরে: আমায় লুকিয়ে কিছু বলতে পারিস না অপর্ণা, আমি জানি কাকা ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছে। অপর্ণা আশ্চর্য হয়ে: তুমি তুমি কি করে জানলে? আর্য: আমার লোক আছে, চিন্তা করো না, আমি কাকার সাথে কথা বলবো। আর শোনো, এখন এসব চিন্তা বাদ দাও। আর্য হাসে এবং অপর্ণার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। আমি চাই বিয়ের আগে আমরা একটু দূরে কোথাও যাই, শুধু আমরা দুজন। আমার জীবনের চাপ, তোমার সংসারের চিন্তা, সব ভুলে দুজনের জন্য কিছু সময়। কাল সকালেই আমরা বেরিয়ে পড়ি। অপর্ণা একটু অস্তিত্ব করে: বাবাকে একা রেখে? আর্য: কাকা রাজি হয়ে যাবে, তুমি শুধু হ্যাঁ বলো। অপর্ণা দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়। ঠিক আছে আর্য, তবে তোমার জীবনে যে অতীত আছে তার কোনো ছায়া যেন আমাদের এই সুন্দর সময়ের ওপর না পড়ে,
প্রতিজ্ঞা করো তুমি কোনো কিছু লুকাবে না। আর্য অপর্ণাকে জড়িয়ে ধরে। প্রতিজ্ঞা করছি। এবার চলো, তৈরি হও। হঠাৎ আর্যের ফোন বেজে ওঠে। স্ক্রিনে একটি আনসেভড নাম্বার থেকে একটি মেসেজ আসে। আর্য ফোনটা দ্রুত আড়াল করে দেখে। মেসেজটিতে শুধু একটি লাইন লেখা। মেসেজ স্ক্রিনে দেখা যায়, তোমার বিয়ের খবরটা পেলাম, আমি আসছি। আমাদের অতীত তো এত সহজে ফুরোবার নয় আর্য। আর্যর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তাড়াতাড়ি ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। অপর্ণা কিছু দেখতে পায়নি। অপর্ণা, কি হলো আর্য? কার ফোন? আর্য নিঃশ্বাস ধরে স্বাভাবিক হবার চেষ্টা করে। না, কিছু না, একটা কাজের ফোন ছিল। চলো, এখন শুধু আমাদের কথা। আর্য হাসি ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর্য এবং অপর্ণা একে অপরের দিকে তাকিয়ে থাকে। নেপথ্যে চিন্তার সুর বাজে। আগামী পর্বে আর্য এবং অপর্ণা কি বিয়ের আগে বেড়াতে যেতে পারবে, নাকি আর্যের অতীত তার পথের কাঁটা হবে? সতীনাথ সত্যি ফ্ল্যাট বিক্রি করে দেবে? আর্য কি তার পুরনো প্রেমিকার আগমন সম্পর্কে অপর্ণাকে সত্যিটা বলবে?